ভুলবাগানের কথামালায় আজ শুনবেন মীরা বালসুব্রমণিয়ান রচিত কাহিনী অশরীরী নিবাসের কাহিনী। চায়ের পেয়ালায় চুমুক দিয়ে ছোটো মামা বললেন, বুঝলি ভুলি, আমেদাবাদীদের রক্তে রক্তে ব্যবসা, সব কিছু নিয়ে ব্যবসা ফাঁদে ওরা, এমনকি ভূত নিয়েও। ভূত নিয়ে ব্যবসা, সে আবার কি? অবাক হয়ে প্রশ্ন করি আমি। কেন, তোদের আমি রমেশ মাডিয়ার গল্প বলিনি? না তো। তাহলে শোন, কিন্তু তার আগে আরও এক কাপ চা নিয়ে আয় দেখি। রান্নাঘর থেকে মার গলা শোনা গেল, একটু অপেক্ষা করো বীরু, আমার রান্না হয়ে এলো বলে, তারপর আমি গিয়ে শুনবো গল্পটা, চা আনছি। আমেদাবাদ থেকে কি একটা কাজে ছোটো মামা এসেছেন কলকাতায়। রাত্রে আমাদের বাড়িতে খাবেন। আমরাও যথারীতি ওকে ঘিরে ধরেছি গল্প শুনবো বলে। বাবা শুদ্ধ। খানিক বাদে মাও এসে যোগ দিলেন। আরেক পেয়ালা চা ছোটো মামার হাতে দিয়ে বললেন, এবার আরম্ভ করো। শীতের রাত, অনেক দিন বাদে হঠাৎ লোডশেডিং হয়েছে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। যে ঘরে আমরা বসেছি সেখান থেকে লণ্ঠন টিম টিম করে জ্বলছে। আমার ছোট ভাই পিন্টু আবার একটু ভয় কাতুরে, ও আমার গা ঘেঁষে বসল, আর ছোট মামা গল্প শুরু করলেন। রমেশ মাডিয়া বেশ বড় ঘরের ছেলে। ওর বাবার কাপড়ের হোলসেল ব্যবসা ছিল। উনি মারা যাওয়ার পর পৈতৃক ব্যবসা রমেশ আর তার দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দিয়েছে। কিন্তু পৈতৃক ব্যবসা ছাড়াও প্রত্যেক ভাই নিজেরা অন্য কোনো ব্যবসাও করত। রমেশও। ভাইয়ের মধ্যে ওর সবচেয়ে বুদ্ধি বেশি আর চালাক চতুরও প্রচুর। তবে একটা দোষ ছিল ওর, কোনো ব্যবসায়ী একটানা বেশি দিন করতে ওর ভালো লাগতো না। যথেষ্ট লাভ হওয়া সত্ত্বেও ওই অবস্থা। কিছুদিন যদি স্ন্যাক্স বার চালালো, তো তারপর খুলে বসলো ভিডিও ক্যাসেটের ভাড়া দেওয়ার ব্যবসা। কিছুদিন পর সেটা গুটিয়ে হয়তো খুলে বসলো একটা টাইপিং শেখানোর স্কুল। একদিন রমেশ এসে বলল, বীরু ভাই, ওই টাইপিং স্কুলের ব্যবসা আমার আর ভালো লাগছে না, নতুন একটা কিছু করব ভাবছি। বললাম, বেশ তো, তবে নতুন ব্যবসার উদ্বোধনের নেমন্তন্ন পাই যেন। বুঝলি বুলি, রমেশ যে কোনো ব্যবসা শুরুর আগে ঘটাপটা করে পুজো করবে, আত্মীয় বন্ধুদের নেমন্তন্ন করে হয় কোল্ড ড্রিঙ্কস কিংবা আইসক্রিম খাওয়াবে। রমেশের সঙ্গে পরিচয় হবার পর তিনটে ব্যবসার উদ্বোধনী অনুষ্ঠানে আইসক্রিম খেয়ে এসেছি। এর কয়েকদিন পর হঠাৎ বেলা 4টে নাগাদ রমেশের ফোন এলো, বীরু ভাই তৈরি থেকো, আধ ঘন্টার ভেতর তোমাকে নিতে আসছি। হাতে তখন তেমন কিছু কাজ ছিল না, তাই রমেশ আসতেই রওনা হলাম ওর স্কুটারের পেছনে বসে। নতুন কেনা স্কুটার শো শো করে ছুটতে লাগলো। আমার আবার এভাবে স্কুটারের পেছনে বসে যেতে বেশ অস্বস্তি হয়। শক্ত করে রমেশের কোমর জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছি আমরা? আমি একটা বাড়ি কিনেছি, সেটা দেখাতে চাই তোমাকে। স্কুটার ততক্ষণে পুরনো শহরের দিকে বাঁক নিয়েছে।
আমি অবাক হয়ে বললাম, সবাই আজকাল বাড়ি কেনে সবরমতী নদীর ওপারে নতুন শহরে, আর তুমি বাড়ি কিনলে এই পুরনো ঘিঞ্জি এলাকায়। বাস করার জন্য বাড়ি কিনেছি নাকি? কিনেছি ব্যবসার জন্য। তাছাড়া ও জায়গাটা ঘিঞ্জি নয় মোটেই, দেখলেই বুঝতে পারবে। গোটা কয়েক আঁকাবাঁকা রাস্তা পার হয়ে একটা সরু গলির মধ্যে গিয়ে পৌঁছলাম। লোকজন প্রায় নেই সেখানে। গলির দুধারে বাড়িগুলো জরাজীর্ণ, মনে হয় এক্ষুনি ভেঙে পড়বে। আরও একটু এগিয়ে যেতেই পেলাম আমেদাবাদের বিখ্যাত সিঁড়িকুয়ো, দাদাহারিণী ভাও। কয়েকশো বছরের পুরনো এই সিঁড়িকুয়োর দেওয়ালে নানা কারুকার্য। অনেক বিদেশি ট্যুরিস্টও আসে দেখতে। সিঁড়িকুয়ো ছাড়িয়ে আরও খানিকটা গিয়ে স্কুটার থামল রমেশের। বলল, এসে গেছি আমরা। অবাক হয়ে দেখলাম ডান দিকে আঙিনাওয়ালা বেশ বড় একটা বাড়ি, অতি জরাজীর্ণ। দেয়ালের পলেস্তারা খসে ইট বার হয়ে গেছে, ছাতের কার্নিশ ভেঙে পড়েছে জায়গায় জায়গায়। আঙিনায় ঢুকলাম আমরা। সামনের বারান্দার কাঠের থামগুলো বড় বড় অবস্থা। বাড়ির মেন দরজায় মোটা কাঠের, কিন্তু বেশ কারুকার্য করা। একটু ধাক্কা দিতেই ক্যাচ করে খুলে গেল, আর সঙ্গে সঙ্গে নাকে এলো চামচিকের গন্ধ। আমি রমেশকে বললাম, এই বাড়িতে কি বিজনেস করবে তুমি? দেখো তো, এটাকে ভূতের বাড়ি বলে মনে হচ্ছে না? রমেশ উল্লাসিত স্বরে বলল, মনে হচ্ছে তো, সেই জন্যই তো কিনেছি। বুঝতে পারলাম না ব্যাপারটা। বলছি শোনো, মাস দুয়েক আগে রিডার্স ডাইজেস্ট পত্রিকার একটা লেখা পড়েছিলাম ইংল্যান্ডের হানাবাড়িগুলোর উপরে। তাতে বলা হয়েছে, ইউরোপিয়ান ও আমেরিকান ট্যুরিস্টদের আজকাল পুরনো গির্জা, প্রাসাদ বা দুর্গ একঘেয়ে লাগছে। ওরা চাইছে নতুন কিছু, নতুন উত্তেজনা। তাই দলে দলে লাইন লাগাচ্ছে পুরনো ভুতুড়ে বাড়ি দেখতে আর একটা ভৌতিক অভিজ্ঞতা সঞ্চয় করতে। তা আমি ভাবছি, আমাদের দেশেও না কেন, দেশি বিদেশি ট্যুরিস্টদের একটু ভৌতিক অভিজ্ঞতার ব্যবস্থা করি। বিনে পয়সায় নয় অবশ্য, টিকিট কিনে ঢুকতে হবে। একটু সন্দেহমাখা স্বরে বললাম, রমেশ, বিলেত আমেরিকার লোকেরা হয় হুজুগে, ভূত নিয়ে নাচানাচি করতে পারে ওরা, কিন্তু আমাদের দেশের লোকেরা তো সেরকম নয়। পয়সা খরচ করে টিকিট কিনে ভূত দেখতে নাও আসতে পারে কেউ। ঠিক মতন বিজ্ঞাপন দিতে পারলে কেন আসবে না? ইংরেজ আমেরিকানরা আসছে এটা শুনলেই এ শহরের হঠাৎ বড়লোক হওয়া দল পিলপিল করে আসবে। তাছাড়া আজকাল ইন্টারন্যাশনাল ট্যুরিজমের উপরে জোর দিচ্ছে সবাই, বিদেশিরা তো আসবেই। কিন্তু ভৌতিক অভিজ্ঞতাটা কি ব্যাপার, কি করবে? বাড়িতে কি সত্যি সত্যি ভূত আছে? দেখো বীরু ভাই, ওসব ভূত টুতে আমি বিশ্বাস করি না। তবে ভৌতিক অভিজ্ঞতা দেওয়া এমন কিছু কঠিন কাজ নয়। বাড়িটা তো দেখলেই, কয়েকজন অ্যাসিস্ট্যান্ট, একটা টেপ রেকর্ডার, খান কয়েক টেপ, গোটা কয়েক টুনি বাল্ব আর একটা কঙ্কাল জোগাড় করলেই যথেষ্ট। দিন দশেকের মধ্যে সব বন্দোবস্ত করে ফেলবো আমি। কিন্তু তোমার অ্যাসিস্ট্যান্টটা যদি ব্যাপারটা পাবলিকের কাছে ফাঁস করে দেয়? তা করবে না। ওদের বেতন ছাড়াও টিকিট সেলের উপরে কমিশন দেবো যে। ঠিক 12 দিন পর রমেশ মিডিয়ার ফোন এলো আমার কাছে। বীরু ভাই, আমার অশরীরী নিবাস তৈরি, কাল উদ্বোধনী অনুষ্ঠান। গণেশ পুজো হবে সন্ধ্যে 6:30টায়।
অশরীরী নিবাসের দরজা দর্শকদের জন্য খোলা হবে রাত 8টায়। একজন উপমন্ত্রী আসবেন ফিতে কাটতে। এসো, কিন্তু বড্ড ব্যস্ত আছি, তাই নিজে যেতে পারলাম না। বললাম, ভূতের বাড়ি উদ্বোধন করছো গণেশ পুজো করে? লোকমুখে খবর পেলেও চলে যেতাম ভাই। হ্যাঁ, আসবো, নিশ্চয়ই আসবো। পরদিন সকালে খবরের কাগজ খুলতেই বড় বড় হরফে লেখা বিজ্ঞাপন চোখে পড়ল। ভূতের সঙ্গে মুলাকাত করতে চান? তাহলে আসুন অশরীরী নিবাসে, রাত 8টা থেকে 10:30। টিকিট মাথাপিছু 10 টাকা। এরপর অশরীরী নিবাসের ঠিকানা ও পৌঁছবার হদিশ দেওয়া আছে। অফিসে সেদিন কাজের উপলক্ষে 2-4 জনের সঙ্গে দেখা হয়েছিল। শুনলাম সবাই বিজ্ঞাপনটা দেখেছে। সবার মনে এক প্রশ্ন, ব্যাপারখানা কি? সবাই ভাবছে একবার গিয়ে দেখতে হবে। শেষ মুহূর্তে একটা কাজ পড়ে যাওয়ায় আমার যেতে একটু দেরি হয়ে গেছিল। একখানা অটোরিকশা নিয়ে যখন সেখানে পৌঁছলাম তখন প্রায় 7:30। দেখলাম আঙিনায় বেশ কখানা স্কুটার, সাইকেল, খান কয়েক মোটর গাড়ি, তার মধ্যে একখানা সরকারি লেবেলাটা। মনে হলো মন্ত্রীমশাই এসে গেছেন, কারণ আশপাশে 2-3 বন্দুকধারী গার্ড ঘোরাফেরা করছে। গেটের কাছেই পর পর 2খানা তাঁবু করা। একটা তাঁবুতে পুজো হয়েছে, অন্য তাঁবুতে টিকিট কাউন্টার। গণেশকে একটা নমস্কার ঠুকে বেরিয়ে আসতেই একজন কেশর পেস্তা আইসক্রিমের কাপ ধরিয়ে দিল হাতে। চারিদিকে চেয়ে দেখলাম প্রায় সবার হাতে এই আইসক্রিমের কাপ। রমেশের বন্দোবস্ত বেশ ভালোই। বলতে ভুলে গেছি, 2টো তাঁবুতেই ইলেকট্রিকের টেম্পোরারি কানেকশন ছিল, কিন্তু অশরীরী নিবাসে একদম ঘুটঘুটে অন্ধকার। একটু দূরে দাঁড়িয়ে রমেশ একজন বেটে মোটা লোকের সঙ্গে কথা বলছিল। সঙ্গের লেজুর ও বন্দুকধারী গার্ড দেখে বুঝলাম ইনি উপমন্ত্রী হবে। আমি কাছে যেতেই রমেশ বলে উঠল, যাক, শেষ পর্যন্ত আসতে পারলে তাহলে। বীরু ভাই, ইনি আমাদের নগর পরিকল্পনা মন্ত্রী গিরিশ প্যাটেল। মন্ত্রীমশাই একটু উসখুস করে বললেন, রমেশ ভাই, কত দেরি? রমেশ ওর রেডিয়াম ডায়ালওয়ালা ঘড়িটা দেখে বলল, আর ঠিক 10 মিনিট স্যার। পুরুতমশাই বলেছেন ঠিক 8টায় সবচেয়ে শুভ মুহূর্ত। তারপর সমবেত জনতার দিকে তাকিয়ে রমেশ বলল, 10 মিনিট পর ফিতে কাটা হবে। এরপর 10 জনের একটা দলকে ভেতরে নিয়ে যাবে আমাদের গাইড। তবে আপনারা সঙ্গে কোনো আলো রাখবেন না। টর্চ থাকলে কাউন্টারে জমা দেবেন। টিকিট কেটে নিন সবাই। আর হ্যাঁ, প্রথম দলে থাকবেন মন্ত্রীমশাই, তার সেক্রেটারি আর গার্ডরা। তারপর আমার দিকে ফিরে বললেন, আর থাকবে আমার বিশিষ্ট বন্ধু ও উৎসাহদাতা বীরু ভাই। বুঝলি বুলি, বেশ হাসি পেল আমার। আমি আবার ওকে উৎসাহ দিলাম কবে? তবে ভূমিকা যখন একটা দিয়েছে তখন তা পালন করতেই হবে। তাই গম্ভীর মুখে এদিক ওদিক তাকাতে লাগলাম, যেন দুনিয়ার সবাইকে উৎসাহ দেওয়ার জন্য তৈরি হয়েই আছি। টিকিট কাটার জন্য হুড়োহুড়ি পড়ে গেল। রমেশ কিন্তু আমাকে টিকিট কাউন্টারে যেতে দিল না। বলল, তুমি আমার গেস্ট, তুমি আবার টিকিট কাটবে কি? 8টা বাজতেই মন্ত্রীসহ সবাই তাঁবুর আলোর সীমানা ছাড়িয়ে অশরীরী নিবাসের অন্ধকারে এসে দাঁড়ালাম। গাইডের হাতে টর্চ। ওটা জ্বাললে দেখলাম পড়ো পড়ো 2টো কাঠের থামে বাঁধা একটা লাল ফিতে। রমেশ একটা ছোট কাঁচি মন্ত্রীমশাইকে দিল, আর উনি খচ করে ফিতেটা কেটে দিলেন। তক্ষুনি শোনা গেল
তীক্ষ্ণ শীষের মতো একটা আওয়াজ। অশরীরী নিবাসের দরজাটাও আপনা থেকেই ক্যাচ করে খুলে গেল। একটা দমকা ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগলো। নাকে এলো বাদুড় আর চামচিকের গন্ধ। যদিও জানতাম সমস্ত ব্যাপারটাই সাজানো। ভেতরে থাকা রমেশের কোনো সহকারী হয়তো শীষ দিয়েছে, ও দরজা খুলে দিয়েছে। তবুও গাটা কেমন ছমছম করে উঠল। এই সময় উপমন্ত্রী হঠাৎ বলে বসলেন, রমেশ ভাই, একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, ভুলেই গিয়েছিলাম। আমাকে তো এক্ষুনি যেতে হচ্ছে, কিন্তু আপনার ভৌতিক অভিজ্ঞতা ও আর একদিন হবে ক্ষণ বলে সাঙ্গপাঙ্গদের নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন মন্ত্রীমশাই। অন্যদের কান বাঁচিয়ে রমেশ আমাকে ফিসফিস করে বলল, মন্ত্রীমশাই ভয় পেয়েছে, বুঝলে তো। এরপর আমাকে নিয়ে 10 জন দর্শকের একটা দল তৈরি হলো। গাইডকে সঙ্গে নিয়ে আমরা অশরীরী নিবাসে ঢুকলাম। বলা বাহুল্য, দর্শকদের কারু হাতেই কোনো টর্চ ছিল না। গাইডের হাতে একটা টর্চ আটছে বটে, তবে আলো একেবারেই জোরালো নয়। ভেতরে ঢুকেই গাইডটির গম্ভীর গলায় বলল, এই বাড়িটা ছিল সুলতান মাহমুদ বেগড়ার দরবারের একজন ওমরাহের। আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন সেটা ছিল ওর জলসা ঘর। এই বলে মিটমিটে টর্চের আলোটা একবার চারিদিকে ঘুরিয়েই নিভিয়ে দিল। মনে হলো অন্ধকার যেন আরও বেড়ে গেল। সেই ঘন অন্ধকার ভেদ করে ভেসে এলো তবলার চাটি আর ঘুঙুরের আওয়াজ। শোনা গেল কাচের গ্লাসের ঠুন ঠুন। আমাদের দলের 3 জন ভদ্রমহিলাও ছিলেন। ওরা তাড়াতাড়ি বলে উঠলেন, এ ঘরটা তো হয়ে গেল, এরপর কি আছে দেখলে হতো না? গাইড বলল, চলুন ওমরাহের শোবার ঘরে নিয়ে যাই আপনাদের। শোবার ঘরে যাবার আগে একটা টানা বারান্দা পার হতে হয়। আমরা বারান্দায় পা দিতেই শুনতে পেলাম ভারী পায়ের আওয়াজ। গাইড বলল, এই ওমরাহের অনেক শত্রু ছিল তো, তাই ওর শোবার ঘরের সামনে শাস্ত্রীরা পাহারা দিত। তাদেরই পায়ের শব্দ শুনতে পাচ্ছেন আপনারা। অন্য দর্শকদের কি প্রতিক্রিয়া হলো জানি না, কিন্তু আমি বুঝতে পারলাম সব কিছু টেপ রেকর্ডারের কারসাজি। ওমরাহের শোবার ঘরে ঢুকে ফের টর্চ চালল গাইড। মাঝারি ধরনের ঘর, দেখবার মতো কিচ্ছু নেই, কিন্তু টর্চ নেভাতেই দেখা গেল দেওয়ালের গায়ে 2টো চোখ, তার থেকে লাল আলো বেরোচ্ছে। টর্চটা ফের চালল গাইড। সঙ্গে সঙ্গে লাল চোখ দুটো মিলিয়ে গেল। কয়েক সেকেন্ড পরই টর্চটা নেভাতেই ফের দেখা গেল লাল চোখ। আমি যদিও বুঝে নিয়েছিলাম ওটা টুনি বাল্বের কারসাজি। দলের অন্য সবাই উসখুস করে বলে উঠলেন, এটা তো দেখা হলো, এরপর? গাইড বলে চলল, এই অশরীরী নিবাসের প্রতিটি ইটে লুকিয়ে আছে অতৃপ্ত আত্মার কান্না। ওর কথা শেষ হয়েছে কি হয়নি, হঠাৎ কোথায় যেন কে ফুপিয়ে কেঁদে উঠল। অশরীরী নিবাসের দেওয়ালে দেওয়ালে ধাক্কা খেয়ে সে শব্দ ছড়িয়ে পড়ল সারা বাড়িতে। দলের সকলে চঞ্চল হয়ে উঠলেন। গাইড ঘর থেকে বেরোবার আগেই কয়েকজন বাড়ির বাইরে যাবার জন্য নাচঘরের দিকে পা বাড়াতেই গাইড বলে উঠল, এখনই বাইরে যাচ্ছেন কেন? আপনাদের তো আসল জায়গাটাই দেখানো হয়নি। সেটা কোনটা? প্রশ্ন করলেন একজন। এই বাড়ির পেছন দিকে একটা ছোট্ট ঘর আছে, বাদীর ঘর। শোনা যায় ওমরাহের এক বাদী ওখানে আত্মহত্যা করেছিল। বাদীর সেই ঘরটি এই অশরীরী নিবাসের
প্রধান আকর্ষণ। মনে হলো দলের অনেকেই এই আসল জায়গাটা দেখতে তত উৎসুক নন। দেরি হয়ে যাচ্ছে, এতক্ষণ লাগবে ভাবিনি, ইত্যাদি মন্তব্য কানে এলো। কিন্তু গাইড সেসব মন্তব্যে কান না দিয়ে এগিয়ে চলল। অগত্যা আমরাও চললাম পিছু পিছু। আরও গোটা কয়েক ঘর ও টানা বারান্দা পার হয়ে আমরা এসে বাদির ঘরের সামনে দাঁড়ালাম। চারদিকে কেমন একটা দমবন্ধ ভাব। সম্ভবত ঘরটা খুবই ছোট আর তাতে কোনো জানলা নেই। এজন্য আমরা ঘরে পা দিয়েই চমকে উঠলাম। বিকট হা 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 শব্দের হাসি গায়ের রক্ত হিম করে দিল। পুরো ব্যাপারটাই সাজানো এটা জানার সত্ত্বেও আমার গায়ক কাটা দিয়ে উঠল। দলের ভদ্রমহিলাদের একজন ভয়ার্ত কণ্ঠে চেঁচিয়ে উঠল, আলো জ্বালুন শিগগিরই। গাইড সঙ্গে সঙ্গে আলো জ্বালল বটে, কিন্তু না জ্বাললেই বোধহয় ভালো ছিল, কারণ টর্চের সেই টিমটিমে আলোয় আমরা দেখলাম ওপরের বর্গা থেকে ঝুলে আছে একটা কঙ্কাল। বিনা হাওয়াতেই অল্প অল্প দুলছে। হাসির আওয়াজ তখনও শোনা যাচ্ছিল। এবার মনে হলো কঙ্কালটাই যেন হাসছে। চক্ষু লজ্জার বালাই না রেখে দলের প্রায় সবাই ও মা রে বাবা রে বলে দরজার দিকে দৌড় লাগালেন। আমিও ওদের অনুসরণ করলাম। পেছনে গাইডটি বলতে লাগলো, ভয় পাবেন না আপনারা, অশরীরী নিবাসের আত্মারা কারো ক্ষতি করে না কখনো। কিন্তু কে শোনে কার কথা? বাইরে এসে দেখি আরেক দল যাবার জন্য তৈরি। আমাদের দেখে তারা জিজ্ঞাসা করতে লাগলেন, কি কেমন দেখলেন? 10 টাকা উসুল হবে তো? বুঝলি পুলি, যারা একটু আগেই মারে বাবারে বলে দৌড় লাগিয়েছিল তারাই খোলা আকাশের নিচে লোকজনের সঙ্গে পেয়ে বলতে লাগলো, নিশ্চয়ই একটা ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স। দ্বিতীয় দলে ছিল একজন মুখফোড় ছোকরা। প্রশ্ন করল, ভয় করেনি আপনাদের? আমাদের দলের একজন মোটাসোটা ভদ্রলোক ভারী কি গলায় বললেন, জীবনে সব অভিজ্ঞতারই দরকার, বুঝলে ছোকরা, ভয়ের অভিজ্ঞতাও। আমাকে একটু দূরে ডেকে নিয়ে রমেশ জিজ্ঞাসা করলো, কীরকম দেখলে বীরু ভাই? তোমার ব্যবস্থা চমৎকার, সহকারীরাও পারফেক্ট, সব জেনে শুনেও গায়ে কাটা দিচ্ছিল। বিজনেস তোমার ভালোই চলবে মনে হচ্ছে, তবে বেশি ভয় পাইয়ে দিও না, তাহলে দর্শক কমে যেতে পারে। রমেশ বলল, কঙ্কালের হাসির কথা বলছো নিশ্চয়ই, ভলিউমটা একটু কম করে দিতে বলবো। বুঝলি বুলি, রমেশ মাডিয়ার অশরীরী নিবাসের ব্যবসা বেশ ভালোই চলতে লাগলো। দেখা কমই হতো ওর সঙ্গে, কারণ দিনের বেলা ও ব্যস্ত থাকতো পৈতৃক ব্যবসায় আর সন্ধ্যের পর অশরীরী নিবাসে। তবে ফোনে কথা হতো প্রায়। কাগজে প্রথম দিকে বেশ ফলাও করে বিজ্ঞাপন দিলেও মাসখানেক পর লক্ষ্য করলাম বিজ্ঞাপন আর দেওয়া হচ্ছে না। একদিন ফোনে ওকে জিজ্ঞাসা করায় ও বলল, বিজ্ঞাপন ছাড়াই যা লোক হচ্ছে সামাল দিতে পারছি না, তাই বিজ্ঞাপন দিয়ে আর পয়সা খরচ করছি না। রমেশ আমাকে একদিন অশরীরী নিবাসে যেতে বলল। জানালো কয়েকটা নতুন জিনিস টেপ করেছি বীরু ভাই, মানে ভয়েরও একটা রকম ফের করতে হবে তো। হ্যাঁ, কঙ্কালের ঘরে এখন হাসির বদলে দিচ্ছি বুক ফাটা কান্না, কিছুদিন পর বদলে দেব অবশ্য। সেই সময় কতকগুলো অর্ডারের ব্যাপারে আমাকে আহমেদাবাদের বাইরে যেতে হয়েছিল বেশ কিছুদিনের জন্য। কলকাতাতেও একবার এসেছিলাম, তোদের মনে আছে বোধহয়। আহমেদাবাদ ফিরেও ব্যস্ত থাকলাম আরও কিছুদিন। এসবের জন্যে অশরীরী নিবাসে আমার আর যাওয়া হয়নি। রমেশের খোঁজও আর নিতে পারিনি। ঠিক মনে নেই, মাস 4-5 বোধহয় এইভাবে কেটেছিল। কাজের বোঝা একটু কমলে ভাবছি রমেশকে একদিন ফোন করি। এমন সময় ওই ফোন করলো আমার অফিসে, বীরু ভাই, এই অশরীরী নিবাসের বিজনেস তুলে দিলাম,
সে কি, তুলে দিলে কেন? লাভ হচ্ছিল না? আরে তা নয়, লাভ বেশ ভালোই হচ্ছিল, তবে আমার খাটুনি যাচ্ছিল খুব। দিনের বেলা কাপড়ের ব্যবসা, আবার সন্ধ্যে থেকে রাত 10টা 10:30 অবধি অশরীরী নিবাসে, ছুটি ছাটা নেই। কারণ ছুটির দিনই ভূতের বাড়িতে লোক হয় বেশি। তাছাড়া নতুন আর একটা বিজনেস আইডিয়া মাথায় এসেছে। বুঝলাম, খাটুনি ফাটুনি বাজে কথা। এক বিজনেস বেশি দিন করতে পারে না রমেশ। জিজ্ঞেস করলাম, অত বড় বাড়িটা কিনলে এখন বিজনেস বন্ধ করে দিলে ক্ষতি হবে না তোমার? আরে না না, কম্পাউন্ড শুনতো বাড়িটা এক বিল্ডারের কাছে বিক্রি করেছি, বেশ মোটা লাভে। পুরনো বাড়িটা ভেঙে ওখানে ফ্ল্যাট বাড়ি তৈরি করবে ওরা। হ্যাঁ, যে জন্য তোমাকে ফোন করেছি। আজ সারাদিন আমার লোকজন সব সাজ সরঞ্জাম নিয়ে আসবে। বিকেল নাগাদ আমি গিয়ে তালা লাগিয়ে আসব। তুমি আসবে আমার সঙ্গে? বিজনেসের শুরুটা তোমার সঙ্গে হয়েছিল, শেষটাও না হয় তোমার সঙ্গেই হোক। আমি এসে নিয়ে যাব তোমাকে। ঠিক আছে, আমি তৈরি থাকব, বললাম আমি। রমেশ এলো বিকেল 6:30টার পর। অশরীরী নিবাসে পৌঁছতে পৌঁছতে প্রায় 7টা বাজল। তবে জানিস তো বলি, পশ্চিম ভারতের সূর্য ডোবে দেরিতে, তাই সন্ধ্যে 7টা বাজলেও অন্ধকার হয়নি। আমরা গিয়ে দেখি রমেশের লোকজন মালপত্র একটা অ্যাম্বাসেডর গাড়িতে ওঠাচ্ছে। একটা লম্বা কার্ডবোর্ডের বাক্স কোথায় ঢোকাবে ভেবে পাচ্ছিল না লোকগুলো। রমেশ ওটাকে গাড়ির মাথায় কেরিয়ার নিতে বলল। তারপর আমায় জানালো ওটা সেই কঙ্কালটা। ওটা দিয়ে কী করবে এখন? যার কাছ থেকে কিনেছিলাম তাকেই বেচে দেবো, সামান্য লোকসানে অবশ্য। তারপর রমেশ ওর সহকারীদের জিজ্ঞাসা করল, সব জিনিস মনে করে এনেছে তো? ক্যাসেট, টেপ রেকর্ডার? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তোমরা রওনা হয়ে যাও। জিনিসগুলো আমার বাংলোতে পৌঁছে দিও। আমি আর বীরুভাই তালা টালা লাগিয়ে ফিরব। হ্যাঁ, টর্চটা দিয়ে যাও। গাড়িটা চলে গেল। আমরা দুজনে ধীরে সুস্থে অশরীরী নিবাসের বাড়িটার দিকে চললাম। মেন দরজায় তালা লাগাতে গিয়ে থেমে গেল রমেশ। বলল, চলো, না হয় ভেতরটা একবার দেখেই আসি, ভূতকে বাই বাই করা যাবে, কি বলো? দরজাটা রমেশ ঠেলে ঢুকতে যাবে, এমন সময় ওটা আপনা থেকেই ক্যাচ করে খুলে গেল। রমেশ বলল, দেখো, হাওয়ার কাণ্ড। অমন মোটা দরজাটাও খুলে গেল। বুঝলি বুলি, আমি কিন্তু কোনো হাওয়ার অস্তিত্ব টের পাইনি। তবে কথা না বাড়িয়ে বললাম, চলো ভেতরে যাওয়া যাক। প্রথমে সেই হলঘরটা। বললাম, এটাকেই তো তোমরা জলসাগর বলতে না? আমরা বলতাম না। রমেশ প্রতিবাদ স্বরে বলল, এই অশরীরী নিবাসের ইতিহাস জোগাড় করতে আমাকে অন্তত পুরনো পুঁথি ঘাঁটতে হয়েছে কত জানো? প্রায় রিসার্চের মতন। এই বাড়িটা সত্যি সুলতান মাহমুদ বেগড়ার একজন ওমরাহের ছিল। এটা সত্যি ওনার জলসাঘর। উপরের ভাঙা ঝাড়লণ্ঠন দেখলেই তা বুঝতে পারবে। এই বলে টর্চটা একবার উপরের দিয়ে ঘোরাতেই দেখলাম রমেশের কথাই ঠিক। তাছাড়া রমেশ ফের শুরু করলো, ওই ওমরাহের একজন বাদী সত্যি সত্যি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। ভৌতিক ব্যাপারটা আমার বানানো হতে পারে, ইতিহাসটা নয়। শোবার ঘরে যাবার টানা বারান্দায় এলাম আমরা। জানিস বুলি, আমার যেন মনে হলো আমাদের দুজনের জুতোর শব্দ ছাড়াও আরও এক জোড়া জুতোর শব্দ আমরা পাচ্ছিলাম। তবে ওটা আমার মনের ভুলও হতে পারে। শোবার ঘরে ঢুকতেই দেখি দুটো টুনি বাল্ব লাল হয়ে জ্বলছে আর নিভছে। রমেশ বিরক্ত হয়ে বলল, না, আজকাল কাউকে কোনো কাজের ভাঁড় দিয়ে নিশ্চিন্তে থাকার উপায় নেই। বারে বারে বলেছি সব বাল্ব খুলে নিয়ে যেতে, তাও ফেলে গেছে। বললাম, খালি বাল্ব নয়, কানেকশন, তার, সুইচ এসবও তো রয়েছে নিশ্চয়ই।
রমেশ বলল, একটু টর্চটা দেখাও তো, বাল্ব দুটো খুলে নিই। কিন্তু অবাক কাণ্ড, টর্চ জ্বালিয়েও কোথাও টুনি বাল্বের দেখা পেলাম না। ঘরের দেওয়ালে প্লাস্টার না থাকায় এখানে ওখান থেকে ইট খসে পড়ে ফোকর তৈরি হয়েছে। হয়তো বাল্বগুলো কোথাও লুকোনো রয়েছে। রমেশ বলল, অত খোঁজার সময় নেই, যেতে দাও, দুটো টুনি বাল্বই তো। আবার আমরা এলাম বারান্দায়। এবার আমার মনে হলো আমাদের দুজনের জুতোর আওয়াজ ছাড়াও তৃতীয় এক জোড়া জুতোর আওয়াজ শোনা যাচ্ছে। হঠাৎ গাটা কেমন ছমছম করে উঠল। রমেশকে বললাম, দেখা তো হলো, চলো এখন বাইরে গিয়ে মেন দরজায় তালা দিয়ে দিই। রমেশ শুনল না, বলল, কঙ্কালের ঘরটা শেষমেশ একবার দেখে যাই, চলো। কে জানে হতভাগারা ওখানে কিছু রেখে গেছে কিনা। টর্চ চালিয়ে চললাম আমরা। তবু আমার গা ছমছমানি ভাবটা গেল না, বরঞ্চ কঙ্কালের ঘরের দিকে যত এগোতে লাগলাম ততই বাড়তে লাগলো। রমেশেরও বুঝতে পারলাম কেমন চুপ মেরে গেছে। তবে ও কি অস্বাভাবিক কিছু উপলব্ধি করছে? কঙ্কালের ঘরের দরজায় এসে রমেশ টর্চের আলো ভেতরে ফেলতে নিজেই অজান্তে চেঁচিয়ে উঠলাম আমি। ঘরে ঝুলন্ত একটা কঙ্কাল, আগের মতোই অল্প অল্প দুলছে। রমেশ বলল, আমাদের কঙ্কালটা তো বাক্সবন্দি করে বাড়ি পাঠিয়ে দিলাম, এটা আবার এলো কোথা থেকে? তবে কি অশরীরী নিবাসে সত্যি ভূত আছে? শেষের দিকটা গলাটা যেন কেঁপে গেল একটুখানি। ওর কথা শেষ হতে না হতেই কান ফাটানো হাসির শব্দ, হা 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 করে, এত জোরে যা কোনো টেপ রেকর্ডারের ফুল ভলিউমেও সম্ভব নয়। সেই হাসি যেন আমাদের তাড়া করে এলো। আমরাও পড়ি মরি করে দৌড় লাগালাম। এবার স্পষ্ট শুনলাম আমাদের জুতোর আওয়াজের পেছনে আর এক জোড়া জুতোর আওয়াজ ছুটে আসছে। হলঘরে পৌঁছে প্রায় এক লাফে বাইরে বারান্দায় চলে এলাম আমরা। রমেশ জোরে টেনে দরজাটা বন্ধ করে তালা লাগিয়ে দিল। তারপর স্কুটারে উঠে বসতেই জোরে চালিয়ে দিল স্কুটারটা। ছোট মামা থামলেন। পিন্টু চিচি করে বলে উঠল, অশরীরী নিবাসে তাহলে সত্যি সত্যি ভূত ছিল ছোট মামা? ছোট মামা একটু বিরক্তের সুরে বললেন, কত দিন বলেছি, অত প্রশ্ন করলে গল্প বলতে পারবো না আমি। ঠিক তখনই আলোগুলো দপ করে জ্বলে উঠল। ছোট মামা মাকে বলল, কই ছুট দি, খাবার দেবে নাকি? খিদে পেয়ে গেছে।